জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে মোর্শেদ মিয়াজি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর বাংলাদেশ গঠন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসে দলের আলোচনায় তিনি বলেন, আলোচনা, সমালোচনা বা গবেষণার নামে এমন কোনো কিছু করা যাবে না যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য ও অনবদ্য চরিত্র বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার লেখা নিবন্ধটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেননি, উল্লেখ করে এটি মুক্তিযুদ্ধের গবেষণার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে বলেও মত দেন প্রধানমন্ত্রী। সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে 26 উপলক্ষে বিএনপি আয়োজিত অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সবচেয়ে গৌরবময় অর্জন স্বাধীনতা। ২৪-এ স্বৈরাচার পতনের আন্দোলন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আর কোনো স্বৈরাচার যেন প্রতিষ্ঠিত হতে না পারে সেই লক্ষ্য গণতান্ত্রিক চর্চা করতে হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 18 বছর বিএনপি লড়াই চালিয়ে গেছে, মাথা নত করেনি। নতুন করে দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বেই বিনির্মিত হবে দেশ। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, যারা পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছে সেই অপশক্তি আবার নানা ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ৭১কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ৭৫, ৭৯, ৯০, ২৪ সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। আজকে ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চারায়, নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা সবাই জানি যে দেশের একটা বড় রাজনৈতিক দল, যাদের নেতারা এখন পালিয়ে বেড়ায়, তারা দাবি করেছে যে তারা দেশে গণতন্ত্র বা স্বাধীনতা এনেছে। কিন্তু বাস্তবটা এই যে স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্র হারিয়েছি তাদের হাতে। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩.৫ বছরে বাংলাদেশকে তিনি দিয়েছিলেন গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এবং তিনি এই দেশকে তিনি দিয়েছিলেন বিশ্বব্যাপী সম্মান। আমাদের এই স্বাধীনতা এবং জাতীয়
দিবসের জন্যে এবং যারা এই আন্দোলন সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে, তাদের একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে ন্যায় বিচার, সাম্য প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। আজকে যদি আমরা সত্যিকারভাবে বলতে চাই, আমরা কিন্তু সেই প্রত্যাশা, আমরা সকলের প্রত্যাশা পূরণ করতে পারি নাই। জ্বালানির অনিয়মিত সরবরাহে রাজধানীর পাম্পগুলোতে রাতেও তেল নিতে গ্রাহকদের দীর্ঘ সারি রয়েছে। এ মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকার একটি তেল পাম্পে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, রাতে পাম্পের চিত্র কি জানাবেন? মেয়াজি, রাত নামলেই তো অন্ধকার নেমে আসে। তো তেল ফুরিয়ে গেলেও অনেকের কর্মজীবনে, ব্যক্তিজীবনে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে কিনা সেই শঙ্কায় এই গভীর রাতেও মূলত রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে ফিলিং স্টেশনে আছি, এখানে 1 কিলোমিটার জায়গা জুড়েই সড়কের একটি সারি আমরা দেখতে পেয়েছি। একদিকে রয়েছে বাইক চালকরা, আরেকদিকে যারা প্রাইভেট কার কিংবা যে সকল দূরপাল্লা যানবাহন কিংবা ট্রাক, সেগুলোর দীর্ঘ সারি। এবং একটু আগেই মূলত দায়িত্বশীলদের কাছ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে, রাত 1টার পর থেকেই মূলত এখানে কিন্তু অকটেন সেটি সরবরাহ করা বন্ধ থাকবে। এই কারণে যে এখানকার যে মজুদ ছিল যে পরিমাণের অকটেন, সেটি মজুদ আজকের মতো শেষ হয়েছে। কাল আবারও সরবরাহ স্বাভাবিক হওয়ার পরে পুনরায় দেওয়া হবে। তাহলে এই ঘোষণার পরে অনেক গ্রাহক যারা দীর্ঘ এই 1 মাইলের মতো জায়গা জুড়ে যারা অপেক্ষা করছেন, কেউ 3-4 ঘন্টা অপেক্ষা করছেন, তাদের গতি কি হবে? তারা আসলে একটার মধ্যে তেল না পেলে অন্য আর কোনো ফিলিং স্টেশনে পাবেন কিনা, কিংবা যার তেলের মজুদ একেবারে শেষ পর্যায়ে আসলো, তিনিও বা আসলে অন্য কোনো ফিলিং স্টেশনে কিংবা গন্তব্যে কিংবা কর্মে সেই ফেরা, সেটিও কতটুকু তার জন্য সাশ্রয়ী হবে, কতটুকু উপকারে আসবে, সে বিষয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে। এবং এই যে ফিলিং স্টেশনে আছি, ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি মূলত একটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হওয়ার কারণে এটা শৃঙ্খলা বেশ চোখে পড়ে। শৃঙ্খলা আজও চোখে পড়ছে, কিন্তু তেলের যে সরবরাহ সেটি যেহেতু সংকট এখনও সারা দেশের মতো এখানেও বিরাজ করছে, কাজেই আসলে এখানকার এই সংকটটি গ্রাহকদের কতটুকু চাহিদা পূরণ করতে পারবে সেটিও কিন্তু বেশ প্রশ্নের মুখে রয়েছে। এবং এখানে যে দীর্ঘ সারি আমরা দেখছি, এখান থেকে শুরু করে তেজগাঁওয়ের এই অংশ থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই সুদীর্ঘ সারিতে কেউ কেউ অপেক্ষা করছেন সেটি 3 ঘন্টা, কেউ কেউ হয়তো বা তারও বেশি। এবং এখানে অনেক গ্রাহক আছেন যারা আরও 4-5টি পাম্প ঘুরে এসেছেন, অন্য কোনো পাম্পে তেল না পেয়ে তারা ভাবছেন এখানে আসলে হয়তো বা তার জন্য বেশ তেল পাওয়াটা খুব সহজলভ্য হবে। কাজেই সেই সন্ধানে তারা খোঁজখবর নিয়ে এখানে এসেছেন, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এখানেও দীর্ঘ সারি পেরিয়ে তারপরেই এই জ্বালানি তেলটি সংগ্রহ করতে হবে। তবে এখন যারা পাচ্ছেন তাদের কিন্তু কোনো লিমিট কিংবা সীমা নির্ধারণ করার নেই, অর্থাৎ যে যার প্রয়োজন মতো, যে যার চাহিদা মতো কাঙ্ক্ষিত তেল, জ্বালানি, সেটি অকটেন হোক, পেট্রোল হোক, সেটি এখন পর্যন্ত পাচ্ছে। কিন্তু সেটি আসলে কতজনের জন্য যে আসলে এই চাহিদা পূরণ করা সম্ভব হবে, সেটি আমি আগেও বলছিলাম যে আসলে এই ঘোষণাটি ইতিমধ্যে দেওয়া হয়েছে। 1টার পর থেকে শুধুমাত্র গ্যাসের যে সরবরাহ সেটি দেওয়া হবে, অন্যান্য জ্বালানি বিশেষ করে অকটেন সেগুলো কিন্তু বন্ধ করা হবে আজকের মতো। কাজেই এটি একদিকে যেমন যারা সরবরাহ করছেন তাদের জন্য আসলে কষ্টকর একটি সংবাদ, যেটি তারা বলতে হচ্ছে। একই সঙ্গে যারা 3-4 ঘন্টা অপেক্ষা করছেন এই সড়কের ধার জুড়ে, তাদের জন্য নিশ্চয়ই এটি একটি অশনি সংকেত। তারা আসলে আগামীকালকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, আগামীকালকে তাদের কর্মের জীবনে ছুটে চলার জন্য তাদের এই যানবাহন, বিশেষ করে যারা আসলে 2 চাকার এই বাইক যারা চালক আছেন, তাদের জন্য আরও বেশি দুর্ভোগ দেখা দিয়েছে। এর মধ্যে অনেকে আছেন, কেউ হয়তো বা ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, কেউ হয়তো বা কর্মের জন্য ব্যবহার করে থাকেন, কেউ হয়তো বা তার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। অনেকে এমনও আছে যারা পাঠাও কিংবা এই সকল সার্ভিসগুলো দিয়ে থাকেন, তাদেরও কিন্তু কর্মজীবনেও এর প্রভাবটি পড়ছে। তাদের চোখে মুখে সেই বিষয়দের ছায়াটিও কিন্তু এখানে স্পষ্ট। তবে আমরা কিন্তু সেটিও নজরে রাখছি মিয়াজি, যে আসলে 1টার পরে যখন এটি বন্ধ ঘোষণা করা হবে তখনকার পরিস্থিতিটা কেমন হবে। যারা তেল পেলেন না তাদের হতাশার চিত্রটি আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু স্বস্তিদায়ক হবে, কতটুকু আসলে ধারণ করার মতো হবে। তবে এখনও পর্যন্ত এই ফিলিং স্টেশনে, যেহেতু আশপাশের অন্যান্য ফিলিং স্টেশনের তুলনায় এখানে যেহেতু তেলটা এখনও দেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত নাগরিক মানুষজন তারা আসলে কিছুটা হলেও তেল পেয়ে যারা পাচ্ছেন তারা গন্তব্যে ছুটছেন কিছুটা হাসি মুখ নিয়েই। এবং 4 চাকার কিংবা 8 চাকার যে গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলোর সেমন একইভাবেই দীর্ঘ চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং সেই চিত্র যখন আসলে পাল্টে যাচ্ছে, যখনই তারা আসলে তেলটি কাঙ্ক্ষিত পাচ্ছেন এবং এই দীর্ঘ সারি অতিক্রম করে ফিলিং স্টেশনে তারা আসলে তেলটি ভরতে পারছেন, তবে রাত 1টা নাগাদ ভিন্ন কোনো দৃশ্যের অবতারণা ঘটবে কিনা, যেটি বলা হচ্ছে অকটেন ফুরিয়ে যাবে, সে ফুরিয়ে যাওয়ার পরের কি চিত্র সেটি নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। মিয়াজি, রাজধানীর একটি ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সফরে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।
সারা দেশে জ্বালানি তেলের সংকট থাকায় বিভিন্ন জেলায় তেল পাম্পে ভিড়, কোথাও কোথাও সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা 6 টন ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের পতেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের পাশের একটি এলাকা থেকে 6 টন ডিজেল জব্দ করা হয়। ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহৃত 3টি পাম্প এ সময় জব্দ করা হয়। ময়মনসিংহে অন্তত 20 থেকে 30 কিলোমিটার এলাকা জুড়ে সব পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা। অভিযোগ রয়েছে খোলা বাজারে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। এদিকে রাজশাহীতে ছুটির দিনেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প। আর যেগুলো খোলা সেখানে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে বরগুনায় তেল সংকটে বন্ধ ছিল জেলার একমাত্র ফিলিং স্টেশন। শুধু সড়ক পথেই নয়, প্রভাব পড়েছে মৎস্য খাতেও। পাথরঘাটায় ডিজেলের অভাবে নদী ও সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুদ রেখেও বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাঁতপুর এলাকায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুর্শি জানান, তেল নেই ব্যানার ঝুলিয়ে গ্রাহকদের কাছে বিক্রি বন্ধ রাখে পাম্পটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাম্পে মজুদ থাকা জ্বালানি যাচাই করা হয়। এ সময় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন সহ মোট 9,783 লিটার জ্বালানি পাওয়া যায়। যথেষ্ট মজুদ থাকার পরও বিক্রি বন্ধ রাখায় জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মজুদ তেল দ্রুত বিক্রির নির্দেশ দেওয়া হয়। মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার যে ফিলিং স্টেশন, সেটা হচ্ছে আমাদের পার্বতীপুর ইউনিয়নের বড়দাঁতপুরে অবস্থিত। ওইটাই গিয়ে দেখলাম যে লেখা আছে যে সাইনবোর্ড দেওয়া যে পাম্পের তেল নেই, এবং পাবলিকও যখন আসতেছে গাড়ি নিয়ে তারা বলছে তাদের বিদায় দিয়ে দিচ্ছে। পরে আমি চেক করলাম ট্যাঙ্কিগুলো, চেক করে দেখি যে না, ওইখানে বিক্রি করার মতো পর্যাপ্ত পরিমাণে তেল আছে। কোস্টাধিকার আইন 2009 অনুযায়ী 20,000 টাকা তাদেরকে জরিমানা করলাম। পার্বতীপুরে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ স্বাভাবিক থাকলেও পুরোপুরি চাহিদা মেটেনি। শুক্রবার প্রায় 5,000 টন ডিজেল পার্বতীপুর ওয়েল ডিপোতে পৌঁছেছে। ডিপো ম্যানেজার আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান চুক্তি অনুযায়ী নিয়মিত তেল সরবরাহ অব্যাহত রয়েছে। জানা গেছে, চলতি মার্চ মাসে এখন পর্যন্ত মোট 15,000 টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে এসেছে। জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এবং নুমলিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই তেল আমদানি করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে এখনও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ডিপো থেকে তেল উত্তোলনের কয়েক ঘন্টার মধ্যেই পাম্পগুলোতে মজুদ শেষ হয়ে যাচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। কিছু কালোবাজারি অতিরিক্ত তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। শুক্রবার বিকেলে রাজধানীর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, সারা পৃথিবীতেই জ্বালানির সংকট রয়েছে, কালোবাজারি সুযোগ নিচ্ছে। জ্বালানি সংকটের মধ্যে আমরা সারা বিশ্ব আছি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ আমাদের সোর্সটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সব আসে, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটার সমাধান দেওয়ার জন্য কাজ চলছে, এবং এই পর্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানির অভাবে নয়, অনেক সময় চাহিদার কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়। যুদ্ধের কারণে সবাই তেল সংগ্রহ করা শুরু করেছে, ফলে একদিনের তেল 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে 68 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, তেলের সরবরাহ সব সময় আছে, কেউ কালোবাজারি করলে তা মনিটরিং করা হচ্ছে।
এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা এখন 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। দেশে এপ্রিল মাসের জ্বালানি নিশ্চিত করা হয়েছে। প্রতি মাসে জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। উল্লেখ করে 90 দিনের চাহিদা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি। সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করেছে না। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে জ্বালানি তেল মজুতকারীদের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। পাশাপাশি সরবরাহ তদারকিতে সব জেলায় গঠন করা হয়েছে ভিজিল্যান্স টিম। শুক্রবার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানায় জ্বালানি মন্ত্রণালয়। পোস্টে বলা হয়, অবৈধ মজুতদারদের বিষয়ে তথ্যদাতাদের জন্য পুরস্কার দেওয়া হবে। এছাড়া নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ দেওয়ার অনুরোধ করা হয়। এদিকে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রেখে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা ছেলে সহ 5 জন নিহত হয়েছে। তারা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় 7:30টার দিকে ধলা টেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশে জানায়, সকাল 10টায় গাইবান্ধা থেকে বনশ্রী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাস কালিহাতীতে পৌঁছলে জ্বালানি শেষ হয়ে যায়। বাসের হেলপার জ্বালানির জন্য ফিলিং স্টেশনে গেলে যাত্রীরা বাস থেকে নেমে কেউ কেউ মহাসড়কের পাশের রেল লাইনে ঘোরাঘুরি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ছেলে সহ 5 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি ফিটনেসবিহীন হওয়ায় মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। বাসটি মাঝ রাস্তায় না থামলে এই দুর্ঘটনা হতো না। এজন্য দায় এড়াতে পারে না বাস কর্তৃপক্ষ। তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। এদিকে এই দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। ডেড বডি পাইছে, আমরা তাদের পরিচয় শনাক্ত চেষ্টা করতেছি, মোটামুটি পেয়ে গেছি। এখন আমরা সুরতহাল করবো, আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আসতেছে, স্যাররাও এখানে আসবে, এসে কথা বলবে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে লোডিং শেষ করে ছেড়ে যাওয়ার পর কেরামত আলী নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় আনুমানিক 6টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেরির কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। যশোর নড়াইল মহাসড়কে চলন্ত নড়াইল এক্সপ্রেস বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বাসের সকল যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে যশোর সদর উপজেলার ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশে জানায়, যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় নড়াইল এক্সপ্রেস বাসটি। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছলে বাসটির ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এরপর বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি মডেল থানার ইনচার্জ কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকদের চাপে বাসটি যাত্রা শুরু করে। ফরিদপুরে বিদ্যুতের তার ছিঁড়ে একটি পাটের গোডাউনের উপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 350 মন পাট ও 30 মন মসুরি সহ 3টি দোকান পুড়ে গেছে। সকালে সালথা উপজেলার সদর সালথা বাজার পুরুরা সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। আগুনে অন্তত 30 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে দাবি ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় দোকান ও মার্কেটের উপর অপরিকল্পিতভাবে তার টানিয়ে বিদ্যুৎ সরবরাহ করেছে কর্তৃপক্ষ, যে কারণে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। শুক্রবার 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছে। রাত 8:30টার দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 1 জন নিহত ও 1 জন আহত হয়। এছাড়া রাত 9:30টার দিকে সিঙ্গার ডাল সড়কে এলাকায় ট্রাকের ধাক্কায় 1 ব্যক্তি নিহত হয়। এর আগে সকালে বড়াই গ্রামে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 1 প্রাইভেট কার চালক নিহত হয়, আহত হয় অপর 2 জন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়ায় বালু ভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 20 জন আহত হয়। এদিকে বিকেলে চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় টেম্পো ও সিএনজির সংঘর্ষে 1 শিশু নিহত হয়। কুমিল্লার বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় 1 প্রবাসী নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও 1 জন। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে 10 দিনে দেশে সড়ক দুর্ঘটনায় 289 জন নিহত হয়েছেন। মৃত্যুর এই তথ্য দিয়েছে সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। তাদের তথ্য অনুযায়ী 17 মার্চ থেকে 27 মার্চ ভোর পর্যন্ত দেশে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঈদ উল ফিতরের দিন ভোরে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত হয়। এছাড়াও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। ঈদের আগে সদরঘাটে লঞ্চের ধাক্কায় প্রাণ হারান 2 জন। এই ঈদের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে 25 মার্চ দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে বাস ডুবিতে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গেল বছর ঈদ উল ফিতরের ছুটিতে 11 দিনে সড়ক দুর্ঘটনায় 249 জন নিহত হয়েছেন। সে হিসাবে গতবারের তুলনায় এবার সড়কে মৃত্যু বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে এই ঈদে ইজি বাইক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তবে জ্বালানি সংকটে সড়কে মোটরসাইকেল চলেছে কম, এজন্য মোটরসাইকেল দুর্ঘটনাও ছিল কম। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবির ঘটনায় 3য় দিনের মতো নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। সকাল থেকেই ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। তবে নতুন করে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে বুধবার দুর্ঘটনার দিন 23 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আরও 3 জনের মরদেহ উদ্ধার করলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 26 জনে। জেলা প্রশাসন জানিয়েছে 26 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ফেরিঘাট এলাকায় নিখোঁজ কারো সন্ধানে কোনো স্বজন আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মশার উপদ্রব নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, নগরকে জঞ্জাল ও সন্ত্রাস মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সমান দায়িত্ব পালন করতে হবে নগরবাসীকেও। স্মৃতিসৌধে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদ করে আব্দুস সালাম বলেন, যারা মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্বীকৃতি দিতে পারে না তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। মন থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা না আসলে স্মৃতিসৌধে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আজকে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখবেন, নিজেদের বাড়িঘর নিজেরা পরিষ্কার রাখবেন। আপনাদের আশেপাশে রাস্তা, ড্রেনেজ সিটি কর্পোরেশন পরিষ্কার করবে। তাই আমি মনে করি জনগণের অর্ধেক দায়িত্ব, সিটি কর্পোরেশন অর্ধেক দায়িত্ব এই মহানগরকে আজকে ঝামেলা মুক্ত রাখা, জঞ্জাল মুক্ত রাখা, মশা মুক্ত রাখা। শহীদদের সেখানে আমরা শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছি, সেটা মনের থেকে যদি আমি না চাই তাহলে তো যাওয়াই উচিত না তার। আর যারা এই দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে না, মুক্তিযোদ্ধাকে স্বীকার করতে পারে না, তারা তো এই দেশের রাজনীতি করার অধিকারই নেই। ঈদের ছুটির পর এখনও পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর কাঁচা বাজার। সাপ্তাহিক ছুটির দিন হলেও সরবরাহ ও ক্রেতা উপস্থিতি ছিল কম। মৌসুমী সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ও গরুর মাংস। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়তি। আর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। এদিকে রাজধানীর পাড়া মহল্লায় এলাকা ভেদে একই নিত্যপণ্যের দাম বড় ধরনের হেরফের দেখা গেছে। এতে বাজার ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। পাইকারি পর্যায়ে দাম কম থাকলেও খুচরা বাজারে এসে বাড়তি দামের চাপ সরাসরি গিয়ে পড়ছে ভোক্তাদের উপর। যদিও পণ্য পরিবহনে বাড়তি খরচের কথা বলছেন বিক্রেতারা। ঈদের সময় যে পণ্যগুলোর দাম বাড়লো, ওগুলো আবার অল্প একটু কমছে, কিন্তু পুরোপুরি কমে না। কাস্টমার নয়, তারপরে মনে করেন আমাদের দামটা কম বিক্রি হয়। যারা খাইবো ওই গায়কই তো নাই, ওই গায়ক না থাকলে তো অবশ্যই আস্তে আস্তে দাম কমবে। খুচরাতে 80,000 দেখি তো অনেক দাম আসমান। এই যে ক্যাপসিকাম লাল রঙের ক্যাপসি একটা 100 টাকা, 5 কেজি আনলে 4.5 কেজি পেকে, এরপর আবার 50 গ্রাম বেশি দিতে হয়। এখানে ওয়েস্টেজটা বেশি পড়ে, এখানে 2, 4, 5, 10 টাকা ওইখানে বেশি রাখা হয়। রাজনৈতিক আধিপত্য ও চাঁদাবাজির বিরোধিতা করায় খুন হন পল্লবীর যুবদল নেতা কিবরিয়া। শিশু সন্ত্রাসী মশিউর গ্রুপ কিবরিয়াকে হত্যা করে বলে জানায় র্যাব। কিলিং মিশনে অংশ নেয়া 2 শুটারকে গ্রেপ্তারের পর র্যাব 4 এর অধিনায়ক জানায়, কিবরিয়া কিলিং মিশনে অংশ নিয়েছিল 6 থেকে 7 জন, যার মধ্যে কিলিং মিশনে যুক্ত 3 জনের মধ্যে জনিকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 কিলার ভারতে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, তবে হাদি হত্যাকাণ্ডের পর সীমান্তে কড়াকড়ির জন্য পার হতে পারছিলেন না। পরে বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টার সময় রোকন ও কালুকে গ্রেপ্তার করে র্যাব। পরে কিবরিয়া হত্যাকাণ্ডে ব্যবহার করা পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। সরাসরি এই কিলিং মিশনে 6 থেকে 7 জন জড়িত ছিলেন। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এটি প্রতীয়মান হচ্ছে। মসি আপনারা অবশ্যই অবগত আছেন, তিনি একজন এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। তার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা এবং অত্যন্ত ভালো ঘনিষ্ঠতা আছে বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি। জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতন্ত্র এর এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে 8:30টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যপাড়া এলাকায় ইউপিডিএফের পানছড়ি উপজেলার সহসভাপতি নীতি দত্ত চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এর আগে গুলিবিদ্ধ নীতি দত্ত চাকমাকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে নিজেদের অন্তর্কোন্দলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
চট্টগ্রামে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার, খাগড়াছড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া জপেল চাকমা এবং ক্যান্সার আক্রান্ত মাইশার হাতে এই উপহার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তারা বলেন, আমরা বিএনপি পরিবার একটি মানবিক সংগঠন হিসেবে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সংগঠনটি শিক্ষা, চিকিৎসা ও আর্থিক সহায়তার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সহযোগিতা অব্যাহত রেখেছে। এ সময় শহীদ জামালের স্ত্রী তাহমিনা আক্তার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ পরিবারের জন্য নিয়মিত ভাতা চালুর দাবি জানান। বর্তমান প্রধানমন্ত্রী ওনার পরামর্শ আছে, নির্দেশনা আছে আমাদের প্রতি। যখন যেখানে যে অবস্থায় আমাদের কাজ করতে বলে আমরা সেই অবস্থায় কাজ করি। আজকে তারই পরামর্শে আমরা এই মানবিক কাজ করতে এসেছি এখানে। আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে। তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা। আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী বাচ্চু মিয়ার প্রথম নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা আল খারজ জামে মোহাম্মদ আল ওসমান মসজিদে এবং দ্বিতীয় জানাজা আল নাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আল খারজ শহরের আল নাসফা কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন জানাজা ও দাফন কার্যে অংশ নেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ, সহকর্মী এবং আল খারজ অঞ্চলের বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের আল তোয়াইখ বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন বাচ্চু মিয়া। কানাডার টরন্টোতে ছুরিকাঘাতে আহমেদ হাসান আসিফ নামে 27 বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার রাতে ইস্ট ইয়র্কে প্রথমে ঝগড়ার ঘটনা ঘটে। হট্টগোল শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর একটি সাদা রঙের গাড়িতে করে হামলাকারী পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তাদের শঙ্কা, টার্গেট করে আসিফকে হত্যা করা হয়েছে। ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত আসিফ স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। এদিকে যথাযোগ্য মর্যাদায় রোমের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026। বৃহস্পতিবার বিদেশি রাষ্ট্রদূত, কূটনীতিক সহ ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ঢাকা রোম দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ ইতালির পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ উপায়ে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। দিবসটি উপলক্ষে বিশেষ বাণীতে রোমের মেয়র ইতালির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতার অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা আরও 10 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে দাবি করে আগামী 6 এপ্রিল পর্যন্ত হামলা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতির আলোচনার ধোঁয়াশার মধ্যেও বন্ধ নেই পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কায় 10 লাখ সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রাণ হারিয়েছে একজন, আহত অন্তত 25 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি 1900 ছাড়িয়েছে। লেবাননের ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2 মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে মারা গেছে 1116 জন। ইরান ও লেবানন সহ দীর্ঘদিন একাধিক ফ্রন্টে যুদ্ধরত অবস্থায় জনবল সংকটে ধুঁকছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়ার দ্বার প্রান্তে বলে সতর্ক করেছেন খোদ ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এই বৈঠকে এই সতর্ক বার্তা দেন আইডিএফের চিফ অব স্টাফ। ইসরায়েলি চ্যানেল 13-এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এমন শঙ্কা থেকে মন্ত্রীদের উদ্দেশ্যে 10টি সতর্ক সংকেতও তুলে ধরেছিলেন আইডিএফের চিফ অব স্টাফ। সেনা ঘাটতি মেটানো না গেলে আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। জানান রিজার্ভ ব্যবস্থাও টিকবে না। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে বাহিনীতে 12,000 সৈন্যের ঘাটতি রয়েছে বলে আইন প্রণেতাদের বহুবার জানিয়েছে আইডিএফ। ইরান যুদ্ধে নিজ দেশের তেলের বাজারে চলমান অস্থিরতার লাগাম টানতে জ্বালানির ওপর আবগারি শুল্ক কমিয়েছে ভারত। বৃহস্পতিবার ডিজেলে লিটার প্রতি আবগারি শুল্ক 10 রুপি থেকে কমিয়ে 0 রুপি করা হয়েছে, আর পেট্রোলে লিটার প্রতি 13 রুপি থেকে কমিয়ে 3 রুপি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এই অবস্থায় ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। রপ্তানির ক্ষেত্রে ডিজেলে প্রতি লিটার 21.5 রুপি এবং বিমান জ্বালানিতে প্রতি লিটার 29.5 রুপি কর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে দেশের ভেতরে ব্যবসা ও শিল্প খাতে গ্যাসের এলপিজি সরবরাহ 20% বাড়ানো হবে বলে জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রণালয়। সরকার বলছে এই সিদ্ধান্তের ফলে ভোক্তাদের উপর মূল্যচাপ কমবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তবে এতে সরকারের রাজস্ব আয়ে বড় ধাক্কা লাগতে পারে বলে মত বিশ্লেষকদের। এদিকে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে সরকার। ডলারে নিজের স্বাক্ষর যুক্ত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটির ইতিহাসে তিনি প্রথম দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হিসেবে ডলারের নোটে স্বাক্ষর রাখার নজির গড়তে যাচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নতুন নকশার নোটগুলোতে ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে। এর মধ্য দিয়ে ব্যাংকের নোটে মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর ব্যবহারে 1861 সালে শুরু হওয়া প্রচলনের অবসান ঘটবে। অর্থাৎ 165 বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ছাপানো ডলারে থাকছে না মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর। আগামী জুন মাসে ট্রাম্পের স্বাক্ষরিত $100 নোট ছাপানো হবে, পরে অন্যান্য নোটেও তা যুক্ত করা হবে। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির তরুণ নেতা বালেন্দ্র শাহ। শুক্রবার বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। শপথ গ্রহণ অনুষ্ঠানে শঙ্খধ্বনি পরিবেশন করা হয়। এছাড়াও 108 জন নবীন পুরোহিত স্বস্তি, শান্তি এবং 16 জন বৌদ্ধ ভিক্ষু অষ্টমঙ্গল পাঠ করেন। গত 5 মার্চ হওয়া নির্বাচনে ঝাপা 5 আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন বালেন্দ্র শাহ। এর আগে 2022 সালের স্থানীয় নির্বাচনে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। বালেন্দ্র শাহ ছাড়াও নির্বাচিত সরকারের 14 মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। 6 মাস আগে হওয়া জেএনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার খেলার প্রসঙ্গ।
সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের বিপক্ষে নামার আগে শেষ দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। শুক্রবার মালের স্থানীয় সময় বিকেলে অনুশীলন শুরু করে মার্ক কক্সের শিষ্যরা। পুরো সেশনে ফুটবলারদের ফিটনেস ও ট্যাকটিক্যাল দিকগুলো গুরুত্ব দেওয়া হয়। শনিবার বাংলাদেশ সময় বিকেল 4:45 মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিজেদের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে আত্মবিশ্বাসী ফুটবলাররা। আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ, আমরা ওখান থেকে আরো কিছু শিখছি। ফ্যানদের বিষয়ে বলবো, সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি। এশিয়ান আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান এই টুর্নামেন্টে শুক্রবার সকালে এমন সুখবর এনে দেন আর্চাররা। এবারের আসরে বাংলাদেশে অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একক বা মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনাল খেলতে পারেনি। শুধুমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজ অনুষ্ঠিত ফাইনালে 3 কম্পাউন্ড আর্চার হিমু বাছাড়, রাজীব নেওয়াজ ও ঐশ্বর্য মিলে 231 পয়েন্ট লাভ করেন। বিপরীতে ভিয়েতনামের আর্চাররা 225 পয়েন্ট পেলে 6 পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ। গত বছর একই টুর্নামেন্টে পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। ক্রীড়া জগতে ইরান নতুন করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইরান ঘোষণা দিয়েছে শত্রু ভাবাপন্ন দেশগুলোতে আর কোনো ক্রীড়া দল পাঠাবেন না তারা। মূলত সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। ইরানের ক্লাব ট্র্যাক্টর এফসি খেলতে যাওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের একটি দলের বিপক্ষে। সরকার বলছে যেসব দেশে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয় সেখানে অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে। বিষয়টি জানানো হবে এশিয়ান ফুটবল ফেডারেশনকে, যাতে ম্যাচ অন্য দেশে সরানো যায়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে, যা আন্তর্জাতিক ফুটবলেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। পাকিস্তান সুপার লিগে দেখা গেল এক নতুন চমক। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে টসে নেমে দুই অধিনায়ক জমা দিলেন 4টি একাদশ। শাহিন শাহ আফ্রিদি এবং মার্নাস লাবুশেনে দুইজনই টসের আগে 2টি করে দল তালিকা দেন। না, এটা কোনো ভুল নয়। পিএসএলে নতুন নিয়ম অনুযায়ী টসের আগে দুই অধিনায়ক 2টি একাদশ জমা দিতে পারবেন। এরপর টসের ফল দেখে সেখান থেকে একটি চূড়ান্ত করবেন। এই নিয়ম আনা হয়েছে মূলত শিশিরের প্রভাব কমাতে, কারণ রাতের ম্যাচে টস জেতা দল বড় সুবিধা পায়। এখন দলগুলো টস অনুযায়ী কৌশল ঠিক করার বাড়তি সুবিধা পাবে। ক্রিকেটে কৌশলের নতুন এই অধ্যায় কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।